আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনে সারা দেশে করোনা টিকাদানের বিশেষ কর্মসূচি, ৭৫ লাখ মানুষকে আওতায় আনার লক্ষ্য। দেশে করোনায় আক্রান্ত শনাক্ত ও মৃত্যু বাড়ল, বিমানবন্দরের RT-PCR ল্যাবগুলো আমিরাতের অনুমোদনের অপেক্ষায়। এবছর শিক্ষার্থীদের জেএসসি ও জেডিসি পরীক্ষা হচ্ছে না, অন্য শ্রেণীর মতো বার্ষিক মূল্যায়নের সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী। খালেদার ৫ মামলায় জামিন ১ বছর করে বৃদ্ধি, ঢাকা, নড়াইল, কুমিল্লায় মানহানি ও নাশকতার মামলা হাইকোর্টের আদেশ। এবং নানান কর্মসূচিতে বিমান বাহিনীর ৫০ বছর পূর্তি উদযাপন, প্রতিষ্ঠাতা অধিনায়কের বাড়িতে এরিয়াল ডিসপ্লে সহ নানান আয়োজন। এছাড়াও সোশ্যাল ইসলাম ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে। ইতালিতে ক্লিফ ড্রাইভিং প্রতিযোগিতার খবর। আনোয়ার শীট দামে কম, থেকে অনেক বেশি। আনোয়ার শীট। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে সারা দেশে ৭৫ লাখ ডোজ করোনা টিকা দেওয়ার বিশেষ ক্যাম্পেইন হয়েছে। একদিনে লক্ষ্যমাত্রা পূরণ না হলে বুধবারও কর্মসূচি চলবে। টিকাদান কার্যক্রম পরিদর্শন করে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস জানিয়েছেন, ভবিষ্যতে এরকম বিশেষ ক্যাম্পেইনে একদিনে ১ কোটি ডোজ টিকা দেবে সরকার। জানাতুল বাকের কেকার রিপোর্ট। করোনা ভাইরাসের রূপান্তর প্রতিরোধের বৈজ্ঞানিক উপায় অনুযায়ী একই সময়ে বিপুল সংখ্যক মানুষকে টিকা দেওয়ার কৌশলে জোর দিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে ৭৫ লাখ মানুষকে টিকা দেওয়ার বিশেষ ক্যাম্পেইন। আমরা রেজিস্ট্রেশন করছি, মেসেজ আসে নাই। আজকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সুযোগটা পেয়েছি। জন্মদিনে আজকে আমরা টিকা পাইছি, আমরা খুশি আল্লাহর কাছে। মেসেজের অপেক্ষায় ছিলাম কিন্তু আসে না, তবে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে পেয়ে গেছি আর কি আজকে। সারা দেশের ১৬,১৫৩টি টিকাদান কেন্দ্রে মঙ্গলবার সকাল থেকে একযোগে করোনার টিকাদান চলেছে। তবে রাজধানীর উত্তর সিটিতে বিশেষ কর্মসূচির কারণে দুপুরের পর টিকাদান শুরু হয়। কিছুটা ফ্লেক্সিবিলিটি দিয়েছি। ঢাকায় যেমন ঢাকা দক্ষিণে আজকে করছে, ঢাকা উত্তরে আবার আজকে দুপুরের পরে শুরু করবে, তাদের যেহেতু নিজস্ব প্রোগ্রাম আছে, এবং আগামীকালও এটা কিছুটা কন্টিনিউ করবে কোথাও কোথাও। তবে ঢাকার বাইরে আমরা অনেক সাড়া পাচ্ছি। যে সাড়া আমরা দেখছি, যদি আমরা এই সাড়াটা অব্যাহত রাখতে পারি এবং জনগণ আমাদের সহযোগিতা করে, আশা করি আমরা ৭৫ লক্ষ ভ্যাকসিন দিয়ে আজকে আমরা ঘরে ফিরব। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব রাজধানীর বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করে জানান, ডিসেম্বরের মধ্যে দেশের ৮০% জনগোষ্ঠীকে করোনা টিকা দিতে কাজ করছে সরকার। আশা করছি যে এই বছর শেষে বা আগামী বছর প্রথমার্ধে আমরা যে ৮০% মানুষকে দেওয়ার যে সিদ্ধান্তটা আছে, সেই সিদ্ধান্তটা বাস্তবায়িত। এর আগে আমরা ৩৪ লাখ দিয়েছি, আজকে ন্যূনতম ৭৫ লাখ দেব। এরপরে আমাদের কাছে টিকা থাকলে আমরা একদিনে ১ কোটি করে দেওয়ার চেষ্টা করি। আগামীকালকে যে সমস্ত জায়গায় টার্গেট ফুলফিল হবে না, অপেক্ষমান আছে, তাদেরকে দেওয়া। মঙ্গলবারের বিশেষ ক্যাম্পেইনে আগেই নিবন্ধন করা ২৫ বছরের বেশি বয়সীরা কিংবা নিবন্ধন না করারাও জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকা নিতে পেরেছেন। জান্নাতুল বাকরা কেকা, চ্যানেল আই, ঢাকা। সেপ্টেম্বর মাস জুড়ে দেশে করোনা পরিস্থিতি অনেকটা স্বস্তিদায়ক হলেও মঙ্গলবার পর্যন্ত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে শনাক্ত, মৃত্যু এবং শনাক্তের হার বেড়েছে। এদিন কোভ্যাক্সের আওতায় আরও ২৫ লাখ ডোজ ফাইজারের তৈরি করোনার ভ্যাকসিন দেশে এসেছে। এর মাঝে প্রবাসী কর্মী ও যাত্রীদের করোনা পরীক্ষার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপন করা ৬টি RT-PCR ল্যাবের অনুমোদন দেয়নি সংযুক্ত আরব আমিরাত। মিথিলা নাজনীর রিপোর্ট।
দেশে মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন ৩১ জন। এ পর্যন্ত মোট প্রাণহানি ২৭,৪৭০ জন। আক্রান্ত শনাক্ত ১,৩১০ জন। টানা ৮ দিন ধরে শনাক্তের হার ৫% নিচে রয়েছে। মঙ্গলবার শনাক্তের হার ৪.৪৯%। সুস্থ হয়েছেন ১,১৯৫ জন। মোট সুস্থ ১৫,১৩,০০০-এর বেশি মানুষ। এ সময় দেশের সিলেট বিভাগে মৃত্যুর সংখ্যা 0। প্রবাসী কর্মী ও যাত্রীদের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত ৬টি RT-PCR ল্যাব অনুমোদনের জন্য আরব আমিরাতের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানান বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। তাদের অ্যাপ্রুভালের জন্য এই টেস্টগুলো পাঠানো হয়েছে, কিন্তু তারা একটি আউট অফ 6 একটি ল্যাবের সারা অন্যগুলার অনুমোদন এখন পর্যন্ত দেয় নাই। আমিরাত থেকে এটার অ্যাপ্রুভাল আসে নাই, সেই হেতু এটার বাস্তবায়নের ক্ষেত্রে এই প্রতিবন্ধকতাটুকু রয়ে গেছে। আমরা কিন্তু কনসিস্টেন্টলি চেষ্টা করছি। এইটাই অ্যাবসলিউটলি ডিপেন্ডস আপন দি গভর্নমেন্ট অফ দি আমিরাত। ইউএই গভর্নমেন্টের সিদ্ধান্ত, তাদের সিদ্ধান্ত আমাদের পার্শ্ব করতেছি আমরা। এই সিদ্ধান্তটা যাতে দ্রুত আসে। কোভ্যাক্সের আওতায় দেশে আরও 25 লাখ ডোজ ফাইজারের টিকা এসেছে। এ নিয়ে কোভ্যাক্সের আওতায় ফাইজারের মোট ৩৬,০৪,৪৮০ ডোজ ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে আগামী জাতীয় নির্বাচনে বিজয়ের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। জন্মদিন উদযাপনে আওয়ামী লীগের আলোচনায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান অনুযায়ী সময় মতো ২০২৩ সালে জাতীয় নির্বাচন হবে। ওবায়দুল রশিদের রিপোর্ট। আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আলোচনা সভা। বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে অনন্য উচ্চতায় পৌঁছেছে। সে সময় তিনি প্রশ্ন রেখে বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী প্রার্থী শেখ হাসিনা, কিন্তু বিএনপির কে? আমি আওয়ামী লীগের নেতা কর্মীদের আজকে নেত্রীর জন্মদিনে শপথ নিতে বলবো, আগামী নির্বাচনে বিজয়ের জন্য আমি নেতা কর্মীদের নিজেদের মধ্যে ছোটখাটো বিভেদ কলহ ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। আগামী নির্বাচনে অপকর্মের সঙ্গে জড়িত কেউ আওয়ামী লীগের টিকিট পাবে না। সর্বস্তরের নির্বাচনে কারা আওয়ামী লীগের মনোনয়ন পাবেন আর কারা পাবেন না তারও বিস্তারিত ব্যাখ্যা দেন তিনি। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সময় মতো সংবিধান অনুযায়ী ঠিক সেভাবেই নির্বাচন হবে। নির্বাচন নিয়ে অগ্নি সন্ত্রাস করবেন, জ্বালাও পোড়াও করবেন, পরিষ্কার বলে দিতে চাই, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ, আমরা সমুচিত জবাব দেব। আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের বাতিঘর উল্লেখ করে নেতারা বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতা রক্ষায় প্রয়োজন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ধারাবাহিক নেতৃত্ব। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। নানান আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন হয়েছে। আয়োজনের অংশ হিসেবে আলোচনা, চিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নাটক ও মিলাদ মাহফিল করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। বস্তিবাসীদের জন্য ছিল টিকাদান কর্মসূচি। যাযাবর মিন্টু রিপোর্ট। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে নিরলস কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর জন্মদিনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে স্বপ্নের রূপকার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছতে জননেত্রী শেখ হাসিনা কোনো বিকল্প নেই বলেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে জাতীয় প্রেস ক্লাবে প্রগতিশীল সাংবাদিক মঞ্চের আলোচনায়
বক্তৃতা করেন মন্ত্রী। প্রধানমন্ত্রীর জন্মদিনে আলোচনা ও দোয়া মাহফিল করেছে মতিঝিল থানা আওয়ামী লীগ। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুজাফফর হোসেন পল্টু। দোয়া, আলোচনা ও শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান করেছে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা। প্রধান অতিথি ছিলেন ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সুবহান চৌধুরী। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে আওয়ামী যুবলীগ। প্রধান অতিথি ছিলেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ দোয়া ও মিলাদ মাহফিল করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে আলোচনা সভা করেছে 43 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ। মহিলা সমিতি ডক্টর নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মুজিবের মেয়ে নাটক মঞ্চস্থ করেছে কাঁচখেলা রেপার্টরি থিয়েটার। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উদযাপন হয়েছে। সব অপপ্রচার পেছনে ফেলে বঙ্গবন্ধু কন্যার সামনে এগিয়ে চলার জন্য শুভকামনা জানানো হয়। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ইলিয়াস কমল রিপোর্ট করছেন। নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উদযাপন করেছে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশন। খন্দকার মনসুর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সৌভাগ্য যে শেখ হাসিনার জন্ম হয়েছিল, আমাদের জন্য সৌভাগ্য যে বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল। বঙ্গবন্ধুর জন্ম হয়েছে বলে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। আর শেখ হাসিনার জন্ম হওয়ার ফলেই আমরা সেই বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা, একটা উন্নত সমৃদ্ধশালী স্থিতিশীল অসাম্প্রদায়িক অর্থনীতি, যেখানে অন্ন বস্ত্র বাসস্থান স্বাস্থ্যসেবা শিক্ষা সেবা সবার জন্য নিশ্চিত হবে, সেই এক সোনার বাংলার স্বপ্ন আমরা দেখছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম বাংলাদেশের জন্য আশীর্বাদ বলে মন্তব্য করেন বক্তারা। যখনই শুনেছি উনি বাংলাদেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে যাচ্ছেন ওনাকে, তখনই আমরা মন ছোট করি নাই, আমরা আরো বড় স্বপ্ন দেখেছিলাম সেদিন। নিশ্চয়ই ওনার জন্য আরো বড় জায়গা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঠিক করে রেখেছেন। প্রধানমন্ত্রীর নির্বিঘ্নে সামনে এগিয়ে চলার জন্য শুভকামনা জানান বিশিষ্ট জনসহ অংশগ্রহণকারীরা। অনেক জায়গার মতো এই নিউ ইয়র্কেও নেত্রীর বিরুদ্ধে, জাতির জনকের পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। অনুষ্ঠানে ছিলেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফাইজুন্নেসা, রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, সেক্টর কমান্ডার্স ফোরাম যুক্তরাষ্ট্রের শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ এবং অন্যরা। আয়োজনে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। ইলিয়াস কমল, চ্যানেল আই। চলতি বছর জেএসসি ও জেডিসি পরীক্ষা হচ্ছে না, অন্য শ্রেণীর মতো বার্ষিক মূল্যায়ন পরীক্ষা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিনের বিভিন্ন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরকার এই সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। তিনি বলেন, পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি থাকলেও সামনে যেহেতু এসএসসি ও এইচএসসি পরীক্ষার ব্যস্ততা আছে, তাই জেএসসি পরীক্ষা নেওয়া হবে না। এখন যে অবস্থা আমরা দেখছি, প্রত্যেক শ্রেণীর সমাপনী যে মূল্যায়ন, সেই মূল্যায়নগুলো হবে হচ্ছে, কারণ সব অ্যাসাইনমেন্টগুলো চলছে। কাজে আলাদা করে বোধহয় এবছর আর জেএসসির সুযোগ আর থাকছে না। সময় যা আছে তাতে যদিও আমাদের প্রস্তুতি ছিল, কিন্তু আমরা মনে হয় না এবছর আমরা জেএসসি নেবার সুযোগ পাবো, কারণ সামনেই ঠিক এসএসসি এইচএসসি আছে। আর আমাদের শ্রেণীর সমাপনী মূল্যায়ন সেটি সব ক্লাসে হবে, একইভাবে অষ্টম শ্রেণীরও হবে। ই কমার্সের নামে পাচার হয়ে যাওয়া অর্থের বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানাতে বাংলাদেশ ব্যাংকের BFIU-কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওইসব প্রতিষ্ঠানের কাছ থেকে ভ্যাট ট্যাক্স আদায় করা হয়েছে কিনা তাও জানতে চেয়েছেন আদালত। আবেদনকারীরা ই কমার্স নিয়ন্ত্রণে রেগুলেটরি কর্তৃপক্ষ গঠনের সুপারিশ করলেও রাষ্ট্রপক্ষ বলছে প্রচলিত আইনে প্রতিকার পেতে পারে ক্ষতিগ্রস্তরা। 5টি মামলার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ 1 বছর করে বাড়িয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ মানহানির অভিযোগে করা ঢাকার 3টি এবং নড়াইলের 1টি মামলায় জামিনের মেয়াদ বাড়িয়েছেন। আর কুমিল্লায় নাশকতার অভিযোগের মামলায় জামিনের মেয়াদ বাড়িয়েছে বিচারপতি AK মাসাদুজ্জামান ও বিচারপতি এজাহারুল হক আখন্দের হাইকোর্ট বেঞ্চ।
এবারে আই স্পোর্টস। দর্শক, খেলাধুলা সব আপডেট নিয়ে আজ আই স্পোর্টস আছেন রাহুল রায়। যাচ্ছি তার কাছে। রাহুল। রিদিতা, আপনাকে ধন্যবাদ। দর্শক সবাইকে স্বাগত আজকের আই স্পোর্টসে। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে মালদ্বীপে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। 5 দেশের অংশগ্রহণে 1 থেকে 16 অক্টোবর মালদ্বীপে বসছে সাফ চ্যাম্পিয়নশিপের আসর। ঢাকা ছাড়ার আগে শিরোপা জয়ের লক্ষ্যের কথা শুনিয়েছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। 23 ফুটবলার নিয়ে গড়া বাংলাদেশ দল বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। 2003-এর চ্যাম্পিয়ন বাংলাদেশ 2005-এ পরের আসরেও ফাইনাল খেলে, কিন্তু শেষ 4 আসরে সেমিফাইনালের আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশ। 1 অক্টোবর উদ্বোধনী দিনে বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হবে। দেশের ফুটবলের পুনর্জাগরণের জন্য শিরোপা জয়কে লক্ষ্য করেছেন বাংলাদেশের অধিনায়ক। আমরা সাফ চ্যাম্পিয়ন হইতে পারি না, সো সবাই এরা চিন্তা করে আজকে এই টুর্নামেন্ট আমরা চ্যাম্পিয়ন হইলে দেশের জন্য ভালো, ফুটবলের জন্য ভালো, আর নিজের জন্য ভালো। সো আমরা সবাই চেষ্টা করব তার আমরা একটা ভালো রেজাল্ট পাইব। 75তম জন্মদিনে ক্রীড়াবিদদের ভালোবাসায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ক্রীড়াঙ্গনের অকৃত্রিম শুভাকাঙ্ক্ষী হিসেবে প্রশংসিত শেখ হাসিনাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করেছেন দেশ সেরা ক্রীড়াবিদরা। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে বলে আশা করেছেন। প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভকামনা জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, সাবেক অধিনায়ক ও সাংসদ মাশরাফি বিন মুর্তজা এবং টি-20 দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। জন্মদিনের কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মবার্ষিকী পালন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ড শুরু হচ্ছে রাতে। লিভারপুল, এফসি পর্তো, আয়াক্স, বেসিকটাস, এসি মিলান, অ্যাটলেটিকো মাদ্রিদ, ইন্টার মিলান, শাখতার দোনেস্ক মুখোমুখি হচ্ছে। এই গ্রুপে পিএসজি ও ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির হাই ভোল্টেজ ম্যাচের দিকেই নজর থাকবে ফুটবল দুনিয়ার। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। প্রথম রাউন্ডে সিটি লাইপজিগকে হারালেও মেসি, নেইমার, এমবাপ্পের পিএসজিকে রুখে দিয়েছে বেলজিয়ামের ক্লাব ব্রুজ। পিএসজির হয়ে 3 ম্যাচ খেলে এখনও গোল বঞ্চিত লিওনেল মেসি। ইনজুরির কারণে শেষ 2টি ম্যাচে মাঠেই নামতে পারেননি আর্জেন্টাইন সুপারস্টার। গ্রুপের শীর্ষস্থান ধরে রাখার জন্য 2 দলের জন্যই গুরুত্বপূর্ণ এই ম্যাচ। একই সময় শেরিফ তিরাসপোলের বিপক্ষে হোম ম্যাচ খেলবে 13 বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এবারে ক্রিকেটের খবর। চট্টগ্রামে প্রথম ওয়ানডেতে মুশফিকুর রহিমের দুর্দান্ত ব্যাটিংয়ে এইচপি দলের বিপক্ষে 6 উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ এ দল। টি-20 বিশ্বকাপের প্রস্তুতি নিতেই এই সিরিজ খেলছেন মুশফিক। প্রথম ম্যাচে অপরাজিত 70 রানের ইনিংস খেলে প্রস্তুতিটা ভালোই শুরু করলেন মিস্টার ডিপেন্ডেবল। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি এইচপি দল। পারভেজ হোসেন 3 রান করে বিদায় নিলেও আরেক ওপেনার তানজিদ হাসান তুলে নেন হাফ সেঞ্চুরি। 81 রানে বিদায় নেন মোসাদ্দেকের বলে। মিডল অর্ডারে শাহাদাত হোসেনের 51 রানের দুর্দান্ত ইনিংসে 247 রানের লড়াকু সংগ্রহ পায় এইচপি দল। মোসাদ্দেক হোসেন তুলে নেন 4টি উইকেট। জবাবে ব্যাটিংয়ে নেমে ইমরুল কায়েসের 60 এবং মুশফিকুর রহিমের অপরাজিত 70 রানে 6 উইকেট হাতে রেখেই সহজ জয় পায় বাংলাদেশ এ দল। 30 সেপ্টেম্বর দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে 2 দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাচন 6 অক্টোবর। এর মধ্যে 23 পদের জন্য 32 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আসন্ন নির্বাচনে ক্লাব ক্যাটাগরিতেই জমজমাট ও হাড্ডাহাড্ডি নির্বাচনের আভাস পাওয়া যাচ্ছে। প্রিজাইডিং অফিসার কবিরুল হাসানও বলেছেন, উৎসব মুখর পরিবেশই হবে নির্বাচন। 29 তারিখ প্রত্যাহারের দিন ধার্য। যদি কেউ প্রত্যাহার না করে তাহলে আমরা ব্যালটে চলে যাব। আর পরবর্তী কার্যক্রম হচ্ছে যেটা ই ব্যালট, পোস্টাল ব্যালট এবং ই ব্যালট, সেগুলো আমরা কার্যক্রম শুরু হবে 30 তারিখ। নির্বাচনের দিন খুব উৎসাহপূর্ণ অবস্থা থাকবে বলে আমার ধারণা। কারণ যদি এটা বলা যাবে প্রত্যাহারের দিন, যদি কেউ প্রত্যাহার না করে তাহলে উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা দিল্লি ক্যাপিটালসকে 3 উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। যদিও এই ম্যাচেও একাদশে জায়গা হয়নি বিশ্বসেরা অলরাউন্ডারের। এই জয়ে শেষ 4-এ যাওয়ার আশা বাঁচিয়ে রাখল কলকাতা। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে 9 উইকেট হারিয়ে মাত্র 127 রান সংগ্রহ করে দিল্লি। দলের হয়ে সর্বোচ্চ 39 রান আসে স্টিভ স্মিথ ও ঋষভ পান্টের ব্যাট থেকে। কলকাতার হয়ে লাকি ফার্গুসন, সুনীল নারায়ণ ও ভেঙ্কটেশ আয়ার 2টি করে উইকেট তুলে নেন। সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে খুব বেশি সুবিধা করতে পারেনি কলকাতা। 7 উইকেট হারাতে হয়েছে ইয়ন মর্গানের দলকে। 11 ম্যাচে 5 জয় নিয়ে আপাতত টেবিলের 4-এ আছে কলকাতা নাইট রাইডার্স। দর্শক, এই ছিল আজকের স্পোর্টসে। ফিরে যাচ্ছি রিদিতার কাছে। রাহুল, ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। নানান কর্মসূচিতে 50 বছর পূর্তি উদযাপন করছে বাংলাদেশ বিমান বাহিনী। বিমান বাহিনী দিবসে বাহিনীর প্রতিষ্ঠাতা অধিনায়ক এবং বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত সুলতান মাহমুদ বীর উত্তমের বাড়িতে এরিয়াল ডিসপ্লে করেছে MiG-29 এবং F-7 জঙ্গি বিমান। ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রামের আকাশেও মহড়া দিয়েছে বিমান বাহিনী। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। 1971 সালের 28শে সেপ্টেম্বর মুক্তিযুদ্ধের উত্তাল দিনে ভারতের নাগাল্যান্ডের ডিমাপুর বিমান ঘাঁটিতে বাংলাদেশ বিমান বাহিনীর জন্ম হয়। সেদিন পাকিস্তান বিমান বাহিনীর পক্ষ ত্যাগ করে একদল সাহসী যোদ্ধা কিলো ফ্লাইট নামে স্বতন্ত্র বিমান বাহিনী গঠন করে লড়াইয়ে নামেন, যার নেতৃত্বে ছিলেন সেই সময়ের স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ। 2 মাস প্রশিক্ষণের পর এই বাহিনী 3রা ডিসেম্বর প্রথম অভিযানে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে সফলভাবে তেলের ডিপো ধ্বংস করে। একটি করে অটার ও ডেকোটা বিমান এবং এলোয়েট হেলিকপ্টারে একের পর এক সফল অভিযান চালায় বাহিনীটি। কিলো ফ্লাইটের অর্ধশত সফল অভিযান বাংলাদেশের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ট্রুপস মুভমেন্টগুলো বন্ধ করে দিয়েছে সব রাস্তার উপরে, ফেরিগুলোকে আমরা ধ্বংস করেছি। 50 বছর পূর্তিতে যুদ্ধদিনের স্মরণ নিল বিমান বাহিনী। কিলো ফ্লাইটের সদস্যদের অবদানকে সম্মান দেখাতে নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কিলো ফ্লাইটের অধিনায়ক সুলতান মাহমুদের বাড়িতে এরিয়াল ডিসপ্লে করেন বৈমানিকরা, যা উস্কে দিয়েছে 50 বছর আগের গৌরবময় স্মৃতিকে। আমরা চাই প্রত্যেকটা মায়ের সন্তান যেন সুলতান মাহমুদের মতন দেশের অবদান রাখি যেতে পারে। বিমান বাহিনী দিবসে ঢাকার আকাশেও ছিল ফ্লাই ফাস্ট। জাতীয় প্যারেড গ্রাউন্ডের দক্ষিণ পশ্চিম প্রান্তে যুদ্ধবিমান এবং হেলিকপ্টারে নানা কসরত দেখিয়েছে যুদ্ধবিমানের বিশেষ দল। লুৎফুর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। অশোক লেল্যান্ড, ইফাদ অটোস বিরতি নিচ্ছি। বিরতি পর অন্যান্য সংবাদের সাথে আরো জানিয়ে ফিরব। নর্থ কোরিয়ার স্বল্প মাত্রার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, আত্মরক্ষার অধিকার কেউ অস্বীকার করতে পারবে না দাবি। স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন। সেই সাথে মেজর জেনারেল জয়নুল আবেদিন অডিটোরিয়ামের নাম ফলক উন্মোচন করেন সেনাপ্রধান। জিপিএইচ ইস্পাত, বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। সুনামগঞ্জের কুশিয়ারা নদীর ওপর সেতু নির্মাণ কাজ 90% শেষ হয়েছে। সেতুটি চালু হলে ঢাকার সাথে সুনামগঞ্জের সড়ক যোগাযোগে 52 কিলোমিটার দূরত্ব কমে আসবে। সুনামগঞ্জ থেকে একে মুহিমের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। একটি সেতুর অভাবে বছরের পর বছর সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে এই অঞ্চলের কয়েক লাখ মানুষকে। 2017 সালের বহুল কাঙ্ক্ষিত এই কুশিয়ারা সেতু নির্মাণ কাজ শুরু হয়। 2022 সালের মধ্যে কাজ শেষ করার ব্যাপারে আশাবাদী সড়ক ও জনপদ বিভাগ। সুনামগঞ্জ একটি হাওড় বেষ্টিত এলাকা। এই এলাকায় উৎপাদিত শস্য, বিভিন্ন প্রোডাক্টিভ যে সমস্ত জিনিস আছে, এগুলা অতি সহজেই মানুষ দেশের প্রত্যন্ত অঞ্চলে পরিবহন করতে পারবে এবং আর্থসামাজিক উন্নয়নে অনেক ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। আগামী বছরেই ঢাকার সঙ্গে বিকল্প সড়ক যোগাযোগ চালু হওয়ার কথা রয়েছে। এতে প্রায় 52 কিলোমিটার দূরত্ব কমবে সুনামগঞ্জবাসীর। সময় বাঁচবে অন্তত 2.5 ঘন্টা। গতি আসবে ব্যবসা বাণিজ্যে। সুনামগঞ্জ থেকে মনে করলে ঢাকা যাইতে গেলে আমরা আগে সিলে যাওয়া লাগছে,
এখন মনে হলো বর্তমান সময় আর সিলেট যাওয়া লাগবে না। আমরা ব্যবসায়ী হতে অনেক সুবিধা হইব, যেমন আমরা বিশেষ করে অনেক সময় পণ্য আনতে গিয়া আমরা বাড়তি খরচ আই হয় অনেক সময়। আর এই ব্রিজটা হয়ে গেলে আমরা এই মালামাল ঢাকা থেকে লইয়া আইতে অনেক সুবিধা হইব। আমাদের ব্যবসা থেকে নিয়ে শুরু করে চিকিৎসা ব্যবস্থা সবকিছুই ঢাকার সাথে যোগাযোগ, সিলেটের সাথে যোগাযোগ সবগুলো দ্রুত হবে। ব্রিজের জন্য আমরা আসলে এখন সমস্যায় আছি। ব্রিজটা যদি কমপ্লিট হয়ে যায় আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। নির্মাণাধীন সিলেটের দীর্ঘতম এই সেতু সম্ভাবনার দুয়ার খুলে দেবে প্রত্যাশা স্থানীয়দের। সাদিয়া ওমর, চ্যানেল আই। এবারে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। স্বল্পমাত্রার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে নর্থ কোরিয়া। সাউথ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে মঙ্গলবার ভোরে পূর্ব উপকূল থেকে সমুদ্রে ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়। এর কিছুক্ষণ পর জাতিসংঘে নর্থ কোরীয় দূত বলেছেন, পিয়ংইয়ংয়ের আত্মরক্ষা এবং অস্ত্র পরীক্ষার অধিকার কেউই অস্বীকার করতে পারবে না। এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে এটি মার্কিন নাগরিক বা এর মিত্রদের উপর তাৎক্ষণিক কোনো হুমকি তৈরি করতে পারেনি। তবে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ড বলেছে ওই উৎক্ষেপণ নর্থ কোরিয়ার অবৈধ অস্ত্র কর্মসূচির অস্থিতিশীল প্রভাবের ফল। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে নর্থ কোরিয়া যে পরীক্ষা চালিয়েছে তা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যার উপর জাতিসংঘে নিষেধাজ্ঞা রয়েছে। সোশা ইসলাম ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। ইটালিতে হয়ে গেল ক্লিফ ডাইভিং প্রতিযোগিতার আসর। আন্তর্জাতিক ক্লিফ ডাইভিং সিরিজের অংশ হিসেবে ইটালির পলিগনানো মারেতে এ আয়োজন করেছে রেড বুল। ফরাসি ডাইভার গ্যারি হান্ট পুরুষদের শাখা এবং অস্ট্রেলিয়ান ডাইভার রিয়ান্নান ইফলান্ট নারীদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন। 4 রাউন্ডের ডাইভিং প্রতিযোগিতায় সর্বোচ্চ 466.3 পয়েন্ট নিয়ে প্রথম রোমানিয়ান কনস্টান্টিন পাভোভিভিচি দ্বিতীয় এবং ইটালিয়ান আলেজান্দ্রো ডি রসি তৃতীয় হয়েছেন। নারীদের মধ্যে দ্বিতীয় হয়েছেন কানাডিয়ান ডাইভার মলি কার্সন এবং অস্ট্রেলিয়ান ডাইভার জেন্থিয়া পেনেসি হয়েছেন তৃতীয়। অর্থনীতি সংবাদ। ভাড়ায় আনা বা রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি আর বাড়ানো উচিত হবে না বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ FERB ওয়েবিনারে বক্তারা বলেন এতে সরকারের দায় বাড়ছে। দেশে বিদ্যুতের বাড়তি উৎপাদন ক্ষমতা নেই বলে জানানো হয় সে সময়। রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের যৌক্তিক এবং সাশ্রয়ী ব্যবহারের উপায় খুঁজে বের করতে হবে বলে মনে করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ে প্রধানমন্ত্রী উপদেষ্টা ডক্টর তৌফিক এলাহি চৌধুরী বীর বিক্রম। ইন্ডি ক্যাফে গ্লোবাল, সিল্ক সিটি সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন শিশুদের জন্য ভালোবাসা নামে বিশেষ আয়োজন করে। আনন্দঘন উৎসবমুখর পরিবেশে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করেন সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। নগরীর মহিষবাথান অঞ্চলে ফাউন্ডেশন ফর উইমেন অ্যান্ড চাইল্ড অ্যাসিস্ট্যান্স কার্যালয়ে এই আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন AFWCA ও ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহিন আক্তার রেনি। পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। নরসিংদীতে বাড়ছে মাল্টা বাগান। এরই মধ্যে মাল্টা বাগান গড়ে আর্থিক সাফল্য পেয়েছেন অনেকে। কৃষকের কাছে বেশি ফলনশীল জাতের মাল্টার চারা পৌঁছে দিচ্ছে কৃষি বিভাগ। নরসিংদী থেকে সুমন রায় রিপোর্ট। খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় নরসিংদীতে প্রতি বছরই বাড়ছে মাল্টা বাগান। তো এই বছর ইনশাল্লাহ আমার ডবল ফল আসছে। এই বছর মনে হয় আমি ৬০-৭০ কিংবা ৮০,০০০ টাকার মতো ফল বিক্রি করতে পারবো। ইনশাল্লাহ আমি মোটামুটি খুব লাভবান। সাইজটা ৫ থেকে ৬টা ১ কেজি এরকম বড় হয়।
আর একটা গাছে 250 থেকে 300 এরকমের মালটা আসে। এই বছর আল্লাহ দিলে ডাবল বিক্রি হবে। আল্লাহর রহমতে এই বছর 60-70 হাজার টাকা বিক্রি হবে। এখন অনেক বাগানেই মালটার সমারোহ। চাষির বাগানে এসেই মালটা কিনে নিচ্ছেন পাইকার। আমরা বিদেশের যে মালটাটা আসে এটা বাংলাদেশ কখনো দরকার হইতো না, আমরা আরো বাংলাদেশ থেকে দিতে পারবো। যে মাটিতে আমরা করতেছি এটা মানে অতিরিক্ত মিষ্টি হয় ইনশাল্লাহ। আল্লাহর রহমতে যদি আমাদের দেশে মালটা অনেক প্রচুর হয়। আমদানি নির্ভরতা কমাতে ও বছরব্যাপী ফলন পেতে চাষিদেরকে ভিয়েতনামি মালটার চারা বিতরণ করেছে কৃষি বিভাগ। আগামীতে আশা করি আমদানি নির্ভরতা আরও কমে যাবে। আমাদের এই মুদ্রা আমাদের দেশেই থাকবে এবং বিদেশের আমদানি নির্ভরতা কমলে চাষিরা লাভবান হবে এবং আমরাও আরও এখন যে দাম আছে তার থেকে আরও কম দামে খেতে পারবো বলে আশা করি। এই বছর 53 হেক্টর জমিতে বিভিন্ন জাতের মালটার বাগান রয়েছে। কৃষি বিভাগের হিসেবে হেক্টর প্রতি ফলন এসেছে প্রায় 12 মেট্রিক টন। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ঝড়, জলোচ্ছ্বাস ও ভাঙন থেকে উপকূল রক্ষায় নোয়াখালীতে 12,000 হেক্টর ম্যানগ্রোভ বনায়ন করেছে বন বিভাগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে বন সংরক্ষণে স্থানীয় জনগোষ্ঠীকে সরাসরি যুক্ত করা হয়েছে। নোয়াখালীর প্রতিনিধি আলাউদ্দিন শিবলুকে সঙ্গে নিয়ে আবুল কাশিমের তোলা ভিডিও চিত্রে শ্রমিক আহমেদের রিপোর্ট। উত্তাল সাগরের বিশাল ঢেউ থেকে দশকের পর দশক দেশের উপকূল সুরক্ষা দিয়ে যাচ্ছে এই বন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বনায়নের পরিধি বাড়ানো হচ্ছে উপকূলীয় জেলা ও দ্বীপগুলোতে। প্রতিবছর নতুন জেগে ওঠা কাদাচরে বনায়নের ফলে বৃদ্ধি পাচ্ছে দেশের আয়তন। বন বিভাগের টেকসই বন ও জীবিকা বা সুফল প্রকল্পের আওতায় ম্যানগ্রোভ বেষ্টনী গড়ে তোলা হচ্ছে উপকূলে। এখানে সুফল প্রকল্পের বাগান সৃজন করার পূর্বে পারিপার্শ্বিক পরিস্থিতি, জনগণের ডিমান্ড, মাটি সবকিছু মিলিয়ে আমরা একটা উপযুক্ত জায়গা নির্বাচন করেছি। কেওড়া গাছ এখানে খুবই ভালো হয়। কেওড়ার পাশাপাশি আমরা গেওয়া রোপণ করে থাকি। খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়, কারণ কেওড়া নার্সারি ইচ্ছা করলেই যেখানে সেখানে উৎপাদন করা যায় না এবং এই নার্সারি উৎপাদনের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট আবহাওয়া জড়িত। বনের সুরক্ষায় স্থানীয়দের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। প্রতি বছরে 2-1টা সিগন্যাল মহামারী 10 নম্বর পর্যন্ত উঠে এই বাগানে স্যার আমাদের ওই বন্যাটারে নিয়ন্ত্রণ করে, এই পানিটারে ধরে রাখে। এই কারণে আমি এই বাগানের উপরে এত শক্তিশালী দিয়া জোর দিয়া এই বাগানকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমি নিছি। দুর্গম দ্বীপে গাছের চারা উৎপাদন ও বাগান সৃজনের মতো কঠিন কাজ সফলভাবে করে যাচ্ছে বন বিভাগ। সুফল প্রকল্পের মাধ্যমে আমরা এখানে একটা বড় অংশে গ্রিন বেল্ট তৈরি করছে। 12,000 হেক্টর, তার মধ্যে 4,000 হেক্টর অলরেডি করা শেষ। এই গ্রিন বেল্ট করার মাধ্যমে আমাদের ভূমি বেড়ে যাচ্ছে, এগ্রিকালচারে কনভার্ট হয়ে যাচ্ছে। যখন ভূমিটা স্টেবল কন্ডিশনে আছে, আমরা আবার নতুন চলে যাচ্ছে, আবার বাংলাদেশের ভূমি বাড়ছে। এই ক্ষেত্রে বন বিভাগ একটা অগ্রণী ভূমিকা পালন করছে। এনজিওর মাধ্যমে আমরা যে বিকল্প জীবিকায়ন, তাদের আর্থসামাজিক উন্নয়ন, এটা এই প্রকল্পের একটা বড় উদ্দেশ্য। ম্যানগ্রোভ বনায়নের মাধ্যমে উপকূল রক্ষার পাশাপাশি হরিণ, বানর ও বিভিন্ন প্রজাতির পাখি সংরক্ষিত হবে। করোনায় বদলে যাওয়া বিশ্বে প্রথমবারের মতো হতে যাচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন। আসছে নভেম্বরে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশ্বের কাছে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে নেওয়া উদ্যোগগুলো তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। হাতিয়ার উপকূল অঞ্চল থেকে সৌমিক আহমেদ, চ্যানেল আই। ধামাকাশপিং.com তথ্য প্রযুক্তি সংবাদ। মানব মস্তিষ্কের জৈবিক কাঠামোর অনুকরণে নতুন উপায়ে মস্তিষ্কের মতো চিপ তৈরি করতে আগ্রহী স্যামসাং। মস্তিষ্কের নিউরন ওয়্যারিং ম্যাপের অনুলিপি তৈরি করে 3D নিউরোমরফিক চিপে বসিয়ে দেওয়ার প্রস্তাব করেছে প্রতিষ্ঠানটি। পুরো প্রক্রিয়াটি ন্যানো ইলেকট্রোড বিন্যাসের উপর নির্ভর করবে, যা নিউরন কোথায় সংযুক্ত হয় এবং এই সংযোগের দৃঢ়তা কত তা রেকর্ড করতে প্রচুর পরিমাণ নিউরনে প্রবেশ করবে। পরে ওই ডেটা কপি করে নিয়ে সলিড স্টেট মেমোরি 3D নেটওয়ার্কে পেস্ট করা যাবে। এক্ষেত্রে সলিড স্টেট মেমোরি হিসেবে ব্যবহার করা যেতে পারে বাজারে প্রচলিত ফ্ল্যাশ স্টোরেজ অথবা সর্বাধুনিক রেজিস্টিভ র্যাম হিসেবে কাজ করবে। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ।
করদাতাদের হিসাবে স্বচ্ছতা থাকলে করের বোঝা কমিয়ে দিয়েও সার্বিক কর আহরণ বাড়ানো যায় বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। অডিট রিপোর্টের সত্যতা যাচাই ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ ICAB'র তৈরি ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম ডিভিএস সফটওয়্যার বিষয়ে এনবিআর এবং ICAB'র মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। প্রতিষ্ঠানে দাখিল করা বার্ষিক আর্থিক হিসাব বিবরণী জালিয়াতি দূর করতে এবং করদাতাদের সঠিক কর নিরূপণে এই সফটওয়্যার বড় ভূমিকা রাখবে বলে জানান উদ্যোক্তারা। ডিভিএস সফটওয়্যারের মাধ্যমে অডিট রিপোর্ট আড়াআড়ি যাচাই করা হলে করদাতাদের কর ফাঁকি প্রবণতা কমে আসবে বলে জানান এনবিআর এর চেয়ারম্যান। আবারও অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতি। ফিরে এসে যা দেখবেন। প্রধানমন্ত্রীর জন্মদিনে মুজিব আমার পিতার বিশেষ প্রদর্শনী, পরবর্তী প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে তুলে ধরার প্রত্যয়। এর বিশেষ প্রদর্শনী হয়েছে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে শেখ হাসিনার গ্রন্থ অবলম্বনে নির্মাণ করা চলচ্চিত্রের প্রদর্শনী শেষে বিশিষ্টজন, আয়োজক ও কলাকুশলীরা বলেন, এ ধরনের চলচ্চিত্র পরবর্তী প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে তুলে ধরতে ভূমিকা রাখবে। সুলতানা হিমু রিপোর্ট। প্রজন্মের পর প্রজন্মে বঙ্গবন্ধুকে তুলে ধরতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখেছিলেন মুজিব আমার পিতা গ্রন্থ। এতে তিনি স্মৃতিচারণ করেছিলেন তার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে। এই গ্রন্থ অবলম্বনেই অ্যানিমেশন চলচ্চিত্র মুজিব আমার পিতা। শেখ হাসিনার জন্মদিনেই হলো এর বিশেষ প্রদর্শনী। 48 মিনিটের সিনেমায় উঠে এসেছে বঙ্গবন্ধুর শৈশব কৈশোর থেকে শুরু করে 52 ভাষা আন্দোলনের চিত্র। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে নির্মাণ করা চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সোহেল মোহাম্মদ রানা। মনে করি সার্বিকভাবে পুরো 50 মিনিটে যে ক্যানভাস তুলে আনা হয়েছে সেটি অসাধারণ। 52 থেকে 69 পর্যন্ত সেটাকে নিয়ে আমরা আরেকটা অ্যানিমেটেড ফিল্ম বানাবো, যেটার নামই হচ্ছে মুজিব ভাই। এখনো একদম টোটালি ম্যাচুরিটিটা আসছে নাই বাংলাদেশে। সো এই যে একটা কাজ হলো, এই কাজটার মাধ্যমে আমি মনে করি যে আমরা ম্যাচুরিটির একটা ধাপে আসছি। এই ধরনের উদ্যোগ বঙ্গবন্ধুকে জানার ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন দর্শক অতিথিরা। প্রাণপ্রিয় নেত্রী যে তার পিতার প্রতি যে ভালোবাসা, সেটা অনেক সুন্দরভাবে এটা ফুটে উঠেছে। এটা দিয়ে আসলে অনুপ্রেরণা পাওয়া ছাড়া আসলে মানে এটাই সবচেয়ে বেশি প্রয়োজন আছে তরুণ প্রজন্মের জন্য। আয়োজকরা বলেন, 1 অক্টোবর দর্শকদের সামনে আসবে চলচ্চিত্রটি। ধাপে ধাপে দেশ জুড়ে মুজিব আমার পিতার প্রদর্শনের পদক্ষেপ নেওয়া হবে। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রাম প্রেস ক্লাব ও পটিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উদযাপন হয়েছে। পটিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে গণসমাবেশ ও র্যালি করেছে উপজেলা আওয়ামী লীগ। পটিয়া কলেজ মাঠে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার সংসদ সদস্য শামসুল হক চৌধুরী। পরে র্যালি বের করা হয়। প্রধানমন্ত্রীর জন্মদিনে চট্টগ্রাম প্রেস ক্লাব আলোচনা দোয়া মাহফিল করেছে। আলহাজ আলী আব্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন। চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং টিভি জার্নালিস্ট ইউনিয়নের সদস্যরা এতে অংশ নেন। আবার অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতি। ফিরে এসে যা দেখবেন। সুপার লিগ নিয়ে রিয়াল বার্সেলোনা ও জুভেন্টাসের মামলা প্রত্যাহারের নির্দেশ, ইউএফার আইনি লড়াই বন্ধের ঘোষণা।